আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো একজন মিডল রেঞ্জারের অ্যাডমিশন জার্নিটা কেমন হয়, তার অ্যাডমিশন লাইফে কী কী প্রতিবন্ধকতা আসে, সে কীরকমভাবে এগুলো কোপ আপ করতে পারবে, আদৌ পারবে কি পারবে না, কোনগুলো পারবে কোনগুলো একেবারেই পারবে না। ইনশাল্লাহ এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই যে একটা বিষয় আসতে পারে যে মিডল রেঞ্জার কাকে বলছেন ভাইয়া, এই মিডল রেঞ্জার আমরা আমাদের মতো স্টুডেন্ট তাদেরকেই বলতেছি যারা বাইবর্ন মেধা নিয়ে আসে নাই, যারা জানে যে তারা যদি প্রিপারেশন নেয়, তারা যদি মানে পরিশ্রম করে তাহলে তারা আপলিফটেড হয়ে উপরে যেতে পারে। তারা যদি এরকমভাবে পরিশ্রম না করে আলসেমি দেখায় তাহলে সেটা লোয়ার জিনিসে চলে আসে, লোয়ার লেভেলে আরও চলে আসে। তাদেরকে আমরা মিডল রেঞ্জার বলতেছি। সো যাই হোক, আজকে আমাদের এই ভিডিওটা অনেকাংশেই হবে হচ্ছে আমাদের একেবারে সম্পূর্ণ ব্যক্তিত্ব রিলেটেড, সাথে সাথে পড়াশোনার টিপস অ্যান্ড ট্রিক্স তো আছে এর ভিতরে। যাক, চলে আসো, খুব অল্প কথার মধ্যে তোমাকে বেশ কিছু জিনিসপত্র একটু বোঝানোর চেষ্টা করা যাক। প্রথমত দেখো, এখানে বেশ কিছু গুণাবলী লেখা আছে, যে গুণাবলীগুলো থাকলে আমরা ধরে নিতে পারি আমি যেই ব্যক্তিত্বের মধ্যে আছি বা যেরকমভাবে চিন্তাভাবনা করি বা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে চলি, ঠিক সেই রকম কাছাকাছি 19-20 টোটালি 100% মিলে যাবে এমন না, কাছাকাছি তোমারও আছে। চলে আসো এই ব্যাপারগুলোতে একটু চলে যাই। প্রথমত সেটা হলো যে তুমি একজন মিডল রেঞ্জার কখন হবা, যখন তোমাকে একটা যে কোনো পরিবেশে রেখে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, তুমি সেখানে ফিট, তুমি সেখান থেকে ফলাফল বের করে নিয়ে আসতে পারো। 100% ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি এরকম না হলেও তুমি সেখান থেকে বলার মতন একটা ফলাফল নিয়ে আসতে পারো। লাইক তোমার অ্যাডমিশন সিজন শুরু হয়েছে, তুমি একটা বিভাগীয় জেলায় পড়াশোনা করতা, তোমাকে অ্যাডমিশন সময় বলা হলো বাবা তুমি ঢাকায় যেয়ে ফার্ম গেটে ভর্তি হয়ে যাও। তুমি ফার্ম গেটে ভর্তি হয়ে সেখানে অফলাইন কোচিং করো, টিচারদের একেবারে মানে বেডে থেকে উঠা থেকে বেডে আসা পর্যন্ত একেবারে টিচারদের সান্নিধ্যে থাকো, ইনশাল্লাহ তোমার লাইফ ক্লিয়ার হয়ে যাবে। এরকম বেশ কিছু। তো এই সকল বিষয় নিয়ে আসলে ঢাকায় এসে আমাদের কোচিং করাটা কতটা জরুরি, আদৌ জরুরি কি জরুরি না, এই সকল বিষয় নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, অলরেডি তোমরা সেটা দেখতে পারো। আর আমরা চলে আসো, আমরা হচ্ছে আমাদের টপিকটার ভিতরেই থাকি আসলে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা, তো ধরে নাও তোমাকে এরকম একটা পরিস্থিতিতে ছেড়েও দেওয়া হলো, তুমি সেখানে অফলাইনে করো কোচিং বা না করো, তুমি সেখানে রেকর্ডেড ক্লাস করো, তুমি সেখানে কোনো একটা অনলাইন কোচিংয়ের সাথে যুক্ত হয়ে ক্লাস করো, যাই করো না কেন, তুমি সেখান থেকে একটা মানে বলার মতো ফলাফল ঠিকই বের করে নিয়ে আসতে পারো। তোমাকে একটা নতুন পরিবেশে নিয়ে এসে ছেড়ে দেওয়া হলো, অথচ তুমি হতাশ হলো না, তোমার সুসাইডাল চিন্তাভাবনা আসলো না মাথার ভিতরে, স্টিল তুমি সেখান থেকে একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারতেছো, তাহলে অবভিয়াসলি তোমাকে ধরে নেওয়া যায় যে মিডল রেঞ্জার হওয়ার মতন গুণাবলী তোমার মধ্যে আসলে আছে। আচ্ছা, চলে আসো পয়েন্টটা দেখি। পয়েন্টটা হচ্ছে তোমার সবসময় একটা বিকল্প খোঁজার টেন্ডেন্সি থাকে ভাই। ধরে নাও তোমার বন্যার কারণে পড়াশোনা স্থগিত থাকলো, করোনার কারণে তোমার পড়াশোনা স্থগিত থাকলো, তখন তুমি কি খোঁজা শুরু করলা? তুমি তখন খোঁজা শুরু করলা যে অ্যাডমিশন না দিয়ে কোনো উপায় আছে নাকি, আইএলস করে বাইরে চলে যাওয়া যায় নাকি, আইডিপি দেখা শুরু করলা, আইএলস করার চেষ্টা করা শুরু করলা, সেকেন্ড লেফটেন্যান্টের সার্কুলার কখন আসে সেগুলো দেখা শুরু করলা, তারপরে হচ্ছে নৌবাহিনীতে যোগ দেওয়া যায় কিনা, তোমার সবকিছু হাইট ওয়েট আছে কিনা সেগুলো দেখা শুরু করলা। আচ্ছা, এই যে বিকল্প খোঁজার একটা টেন্ডেন্সি আছে না, এই বিকল্প খোঁজার টেন্ডেন্সি পেয়ে যাওয়ার পরে তুমি সেখান থেকে শর্টকাট মারা ট্রাই করো যে আচ্ছা আইএলস না করেও কি ফুল স্কলারশিপে যাওয়া যায় কিনা, এরকম কিছু। এই শর্টকাটগুলো কমপ্লিট করার জন্য যে সকল ক্রাইটেরিয়া, ধরে নাও সেখানে 5টা ক্রাইটেরিয়া থাকে, এই যে আমরা এখানে উল্লেখ করছি, ধরে নাও সেখানে 5টা ক্রাইটেরিয়া থাকে, এই 5টা ক্রাইটেরিয়ার ভিতরে তোমার সাথে আসলে 3টা মেলে, হ্যাঁ 3টা মেলে, বাকি 2টা মিলে না। তো যেহেতু 2টা মিলতেছে না, তার মানে তুমি আসলে সেখানে উত্তর মানে ফলাফল নিয়ে আসতে পারবা না, তাহলে তুমি আবার পুনরায় মানে একটু হতাশ হয়ে পুনরায় পড়াশোনাতে মানে ব্যাক টু স্টাডি, আবার পড়াশোনার সাথে ব্যাক করো, এরকম কিছু টেন্ডেন্সি তোমার ভিতরে থাকে। তো এমন কিছু যদি টেন্ডেন্সি থাকে তাহলেও ওয়েলকাম ভাইয়া, তুমি আসলে একজন মিডল রেঞ্জারের মতো স্টুডেন্ট অ্যাডমিশন জার্নিতে অন্তত। আচ্ছা, এগেন পরে দেখো যে তুমি জিনিসপত্রটাকে একটু কমপ্লেক্স ভাবার চিন্তা ভাবনা করো। সাপোজ তোমার গার্লফ্রেন্ড মানে সরি ভুল করো, ওইটা বাদ। ধরে নাও তোমার হচ্ছে ফ্রেন্ডের কোনো একটা কিছু ঘটনা ঘটে গেছে, তোমার কোনো বান্ধবীর একটা ব্রেকআপ হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তুমি এটাকে একটু ইনভেস্টিগেটিভ আর কি চিন্তা ভাবনা নিয়ে এটাকে চুলচেরা বিশ্লেষণ করা শুরু করলাম। আচ্ছা, শার্লক হোমস আসছে, ওকে, তো এটা ঘটনা, এটার পিছনে এটা নিশ্চয়ই এখানে এত বড় একটা চক্রান্ত, এত বড় একটা ষড়যন্ত্র কাজ করছিল। যাই হোক, আমি মজা করলাম, কিন্তু জরুরিভাবে হোক বা অপ্রয়োজনীয়ভাবে হোক তুমি এরকম একটা ইনভেস্টিগেটিভ চিন্তাভাবনা রাখো, মানে কোনো একটা জিনিসকে কমপ্লেক্সভাবে চিন্তা করার চেষ্টা করো, অ্যাজ ওয়েল অ্যাজ সেটার পিছনে অনুসন্ধানী একটা মানে মনোভাব রাখো আর কি, তাহলেও তুমি একজন মিডল রেঞ্জারের গুণাবলীর অধিকারী আর কি। ওকে, এবং লাস্ট অফ অল সেটা হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি, যে তুমি যে সার্কেলটা মেনটেন করো আর কি, ফ্রেন্ড সার্কেল হোক, মানে তুমি পলিটিক্যাল সার্কেল তার এখন আর নাই, প্রায় কমে গেছে বলা যায়, ফ্রেন্ড সার্কেল হোক, তুমি যে সার্কেলটা থেকে বিলং করো, যেটার সাথে উঠা বসা করো, চলাফেরা করো, যাদের সাথে তোমার অনেক কিছুই জড়িত, তোমার ব্যক্তিগত লাইফ জড়িত, এই সার্কেলটাতে প্রত্যেক সদস্যের থেকেই তুমি কোনো না কোনো দিক থেকে কাইন্ড অফ সুপিরিয়র, বাট এটা কখনো তুমি এক্সপ্রেস করো না, কখনো এক্সপ্রেস করো না, কখনো এটা নিয়ে গর্ব করো না, অহংকার করো না, তাহলেও তুমি একজন মিডল রেঞ্জার বা একটা স্বকীয় ব্যক্তিত্বের আসলে অধিকারী। তো এই স্বকীয় ব্যক্তিত্বের অধিকারী মানুষজনের অ্যাডমিশন সিজনে ঝামেলাটা হয় কি? ঝামেলাটা হয় এটাই, তাদেরকে যখন যেরকমভাবে বোঝানো হয় সে সেটাকেই খেয়ে ফেলতে শুরু করে।
তো সেটাকেই যখন খেয়ে ফেলতে শুরু করে, যখন তার কাছে একটা অফলাইন কোচিংয়ের অফার আসে, সেই অফলাইন কোচিংয়ের মধ্যে দৌড় দেয়। তার কাছে যখন একটা অনলাইন কোচিংয়ে একেবারে ওই যে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা জানতে পারবে টপ শব্দ, মূল শব্দ এই অধ্যায়ের, এগুলো সম্পর্কে যখন দেওয়া হয়, তারা সেটার পিছনে দৌড়ানো শুরু করে। তাদেরকে যখন আমরা এরকমভাবে এই যে রিলেটেড একেবারে একটা রেকর্ডেড ক্লাসের অফার করি, লাইভ ক্লাসের অফার করি, এর ভিতরে তুমি তোমার ম্যাটেরিয়াল সহ সব কিছু পেয়ে যাবে, এরকম কিছু অফার করি, সে সেটার পিছনে দৌড়ানো শুরু করে। বলতে পারো ভাইয়া কি মানে নেগেটিভ মার্কেটিং করতেছেন, মানে এটার পিছনে দৌড়াবো না? অবশ্যই নিবা, কিন্তু তুমি বুঝে নাও যে তুমি কোন জিনিসটাকে নিচ্ছ, তোমার টার্গেটটা কি, সেটাকে বুঝে টুঝে তারপরে তুমি এটা নিজের স্বেচ্ছায় এটাকে অ্যাকসেপ্ট করো, দেখবে এখান থেকে তুমি ভালো ফলাফল নিয়ে আসতে পারবা। আচ্ছা, তো চলে আসো যে সমস্যাটা হয়, এই যে প্ররোচনা, এই প্ররোচনার দিকে মিডল রেঞ্জাররা বেশি ধাবিত হয়। আর একটা ছোট্ট স্ট্যাটিক্স দেখি, সেটা হলো ধরে নাও 120,000 পরীক্ষার্থীর ভিতরে, 1,20,000 পরীক্ষার্থীর ভিতরে সব থেকে বেশি সংখ্যা বেশি কার বলতে পারবা? এই মিডল রেঞ্জার মানুষদের। তাহলে এর উপরে একজন আর নিচে একজন, দুই জায়গাতে আরও দুই ধরনের মানুষজন আছে। তারা কারা জানো? তারা আমি ডিউতে চান্স পাওয়া 1815 জনের ভিতরে একটু মানে সর্ট করি, তাহলে সহজ হবে। এই 1815 জনের ভিতরে প্রথম 1 থেকে 150 মানুষজন হয়ই হচ্ছে আসলে বাই বর্ন গড গিফটেড ট্যালেন্টেড। তাদেরকে তুমি মেডিকেলে পরীক্ষা দাও, সে মেডিকেলে চান্স পেয়ে গেছে, বুয়েটে পরীক্ষা দাও, বুয়েটে চান্স পেয়ে গেছে, ডিউতে পরীক্ষা দাও, ডিউতে টপ করছে, এমন। আচ্ছা, আরও শেষের দিকে হোক, মাঝের দিকে হোক, 1 থেকে 150 সংখ্যাটা এরকমও থাকবে যারা কোনো না কোনোভাবে অবহেলিত বা কোনো না কোনো অসুবিধাজনিতভাবে এডমিশন সিজনটা পার করছে। কারো বাবা নেই, কারো ফ্যামিলিতে ক্রাইসিস এই সময়ে চলছে, কেউ ফ্লাড এফেক্টেড ছিল। তারা নিজে অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করে, অতিরিক্ত পরিমাণে ডেডিকেশন দিয়ে পড়াশোনা কমপ্লিট করে এই জায়গাটাতে আসছে। কোন জায়গাটাতে? সে একটা তার নিজের মেরিটে একটা সিট গ্র্যাব করছে, এমন এরকমও থাকবে। তাহলে আমরা যদি রাফলি 300কে বাদ দিই, বাকি 1515 জন বা বাকি 1500 জন যে মানুষ থাকে, তারাই হচ্ছে মিডল রেঞ্জার। তাদের কাছে সব সুযোগ সুবিধা আছে, তারা চায় যেন সব কিছুই তাকে কেউ গুলিয়ে খাইয়ে দেয়, সে সেটাকে মানে যেন হজমও পর্যন্ত করিয়ে দেয়, এই পর্যন্ত তারা চায়। ওকে, তো এই মিডল রেঞ্জারটাই আবার, এই মিডল রেঞ্জাররাই, এই যে যারা মিডল রেঞ্জার আছে, এরা যদি একটু পরিশ্রম করে, তারা হচ্ছে কি হয় ভাই? আপলিফটেড হয়ে টপ কাতারে যেতে পারে। যদি আলসেমি করা শুরু করে, তাহলে সেটা আরও ডাউনফল আসে তার। ওকে, ডাউনফল স্টার্টেড ফ্রম 18 কাইন্ড অফ এরকম, যে তার ডাউনফল হওয়া শুরু করে। তো আমাদের টার্গেটটাই থাকবে হচ্ছে কোন জায়গাটাতে? এই মিডল রেঞ্জার আমি নিজে, এখানে আমার টার্গেট থাকবে আমি সুন্দর মতন উপরে উঠবো, আপলিফটেড হব আমার পরিশ্রমের দ্বারা। আমি বুঝে পরিশ্রম করব, ওয়াইজলি চুজ করব যে আমার কি দরকার, সেই জায়গাটাতে আমি হিট করব, সেই জায়গা থেকে আমি আমার বাকি পথটাকে সুন্দর মতন সাজিয়ে নিব। এটা হচ্ছে একটা মিডল রেঞ্জারের প্রথম কাজ। ওকে, তাই প্ররোচনাই শুধুমাত্র কথার এই যে ব্যাপারে যে আমাকে এটা বলা হচ্ছে আমার জন্য এটাই ঠিক, এটা বলা হচ্ছে এটাই ঠিক, এই জায়গাতে ডিরেক্ট একেবারে যুক্ত না হয়ে আবারও ওই ঘুরে ফিরে একই কথা, 8 ঘন্টা একটা সময়ের মধ্যে যদি আমরা চিন্তা করি আমি আমার জন্য রাফলি পড়াশোনার জন্য মানে আমাকে ক্লাস করানো হচ্ছে বা আমি ক্লাস করছি, এটার জন্য সময় রাখবো হায়েস্ট 2.5 থেকে 3 ঘন্টা, বাকি 5-5টা ঘন্টা আমি সময় দিব আমার নিজে পড়ার জন্য। আমি নিজে পড়বো, নিজে পড়ে আমার কাছে যে ঝামেলা লাগবে আমি তখন আসবো আমার রেকর্ডের জায়গাটাতে। যদি যে কোনো জায়গাটাতে ঝামেলা লাগে, সেটা তুমি 2x 3x স্পিডে দেখো না, একটা ভাইয়া তোমাকে শর্ট মানে খুব ওয়েল বিন্যাস্ট বা ওয়েল সর্টেড তোমার কাছে ক্লাসের লিস্ট আছে, সেই লিস্ট থেকে তুমি খুব সহজেই তোমার ডাউটটা সলভ করে ফেলতে পারবা। বুঝা গেছে? তো সেই জন্য এই সুবাদে খুব আরামসে আমরা আমাদের গোছানো প্রিপারেশনটা নিতে পারবো। লাস্ট অফ অল একটা মানে খুব সিম্পল সাজেশন, ফ্রেন্ডলি একটা কথা, সেটা হলো ভাইয়া এই যে আমি আমার কথাগুলো বললাম, এই যে তোমাকে আরও ভাইয়ারা বিভিন্ন রকমভাবে, ভাইয়া হোক ইনস্ট্রাক্টর হোক যেই হোক না কেন, যারাই হোক, যারা এই সিজনে তারা এই সময়টাতে তোমার পাশে আছে, পাশে আসার কথা বলছে, পাশে থাকার কথা বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের দিক থেকে একটা বিষয় খুব কমন, সেই কমন বিষয়টাকে একটু ধরে তুমি তোমার নিজের অবস্থানটা কিন্তু ক্লিয়ার করবা। সেই কমন বিষয়টা হচ্ছে যে তারা তোমাকে এক্সটার্নাল মোটিভেশন দিচ্ছে। ওকে, এই এক্সটার্নাল মোটিভেশন দিয়ে তুমি তোমার লাইফে লং রানে টিকতে পারবা না। এই যে লং রান যখন হবে, অ্যাডমিশন সিজনটা যেমন একটা স্লো অ্যান্ড স্টেডিলি তোমাকে রান করতে হয়, তো এই লং রানে তুমি কখনোই এই এক্সটার্নাল মোটিভেশন দিয়ে টিকতে পারবা না। তোমার মোটিভেশনালের ফুয়েল যেন তোমার ইন্টারনালি গ্রো করে। বিলিভ মি, এই একবার যদি ইন্টারনালি গ্রো করা শিখে যাও, তুমি তোমার মোটিভেশন হওয়ার জায়গাটা যদি নিজের ভিতর থেকে পাও, নিজের ফ্যামিলি থেকে পাও, নিজের বাবা মার দিকে তাকালে পাও, তাহলে তোমাকে আটকানোর আর উপরে এক সৃষ্টিকর্তা ছাড়াও দুনিয়াতে আর কেউ নাই, এবং সৃষ্টিকর্তা কখনো এরকমটা করবে না। তুমি তোমার পরিশ্রমের প্রাপ্যটাই পাবা, এবং এটা নিশ্চিত করেন হচ্ছে আসলে আমাদের সৃষ্টিকর্তা। তাই তার প্রশংসা নিয়ে শুরু করো, তার প্রশংসা নিয়েই তুমি পরীক্ষার হলে যাও, সেখানে বসো, তার উপর ফেইথ রাখো, ইনশাল্লাহ তুমি ভালো জায়গাতে, তোমার পছন্দের জায়গাতে, তোমার ডিজায়ার জায়গাতে হিট করতে পারবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।